কোটা সংস্কার আন্দোলনে দিনভর উত্তাল রাজধানী। দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীরা। রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাব, মহাখালী সহ ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। আগুন দেওয়া হয় পুলিশ বক্সে। নিহত হয়েছেন 2 জন, গুলিবিদ্ধ 6 জন সহ আহত শতাধিক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর স্কার্টন থেকে যোগ দিয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাসিম বানু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে প্রথমেই চলে যেতে চাই জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের কাছে। জনাব শহীদ খান, যেটি জানতে চাই যে কোটা আন্দোলনে আজকে যে সহিংসতা হলো এবং প্রাণহানির ঘটনা ঘটলো, এর জন্য কে দায়ী বলে আপনি মনে করেন? আর কোটা সংস্কারের মতো আপাত নিরীহ আন্দোলনে এমন সহিংসতার কারণ কি হতে পারে? প্রথমত আজকের ঘটনাটা খুব দুঃখজনক এবং বাংলাদেশের ইতিহাসে এই দিনটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবেন। যারা নিহত হয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা থাকা উচিত এবং তাদের পরিবারের জন্য সমবেদনা। এটা হওয়া উচিত হয় নাই। ঘটনা যাই ঘটেছে, যা কিছু আপনারা দেখিয়েছেন টিভিতে এবং অন্যান্য পত্র পত্রিকায় যে রিপোর্ট এসেছে, বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ, মানে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ, যেই সংঘর্ষের ঘটনাগুলো বিশ্লেষণ তো করতে হবে। হঠাৎ করে আপনি মন্তব্য করতে পারবেন না যে এই ঘটনার জন্য কে দায়ী। এগুলোর একটা তদন্ত হওয়া উচিত। অনেকেই বলবেন যে বিচার বিভাগীয় তদন্ত হলে ভালো হয়। বাংলাদেশে বিচার বিভাগীয় তদন্ত কেমন হবে আমি জানি না। হতে পারে একটা বিচার বিভাগীয় তদন্ত, তখন হয়তো বের হবে যে কারা এই ঘটনার জন্য দায়ী। আপনি যেটা বলছেন যে একটা নিরীহ বা একটা সাধারণ আন্দোলনে এই ধরনের সহিংসতা কেন ঘটলো, সেটা তো গভীর বিবেচনার দাবি রাখে এবং এটা নিয়ে আলোচনা করতে হবে। কেউ কাউকে বাধা দিতে গেলে বা ধরেন বাংলাদেশের তো একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের ফোর্স আছে, রাষ্ট্রের পুলিশ আছে, রাষ্ট্রের অন্যান্য বাহিনী আছে। আমাদের যদি কোনো আন্দোলনে রাস্তা বন্ধ হয়ে যায় এবং মানুষের অসুবিধা হয়, তখন রাস্তাটা মুক্ত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আহ, এই রাষ্ট্র সেই কাজটা করবে। সেখানে একটি ছাত্র সংগঠন কেন এই কাজের দায়িত্বটা তারা নিয়ে নিলেন, কিসের জন্য নিলেন এবং কেন করলেন, সেটা তো তারা বলতে পারবেন, ভালো তাদের নেতারা বলতে পারবেন। রাজপথে এইভাবে সংঘর্ষের ঘটনা খুবই নিন্দাজনক এবং দুঃখজনক। জি, জনাব শহীদ খান, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই ডক্টর নাসিম বানুর কাছে। যেটি জানতে চাই আপনার কাছে যে দীর্ঘদিন ধরে কিন্তু শান্তিপূর্ণভাবেও চলছিল এই কোটা সংস্কার আন্দোলন। হঠাৎ করে সহিংসতার কারণ আপনার কি মনে হয় কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আসলে যারা মারা গেছেন ওনাদের জন্য দুঃখ প্রকাশ করছি। এই ধরনের মৃত্যু আকাঙ্ক্ষিত নয়, বা আমি মনে করি যে একটা আহ, আন্দোলন এই পর্যায়ে আসাটা সঠিক হয়নি। আর আপনি যেটা বলছেন যে আসলে প্রথম থেকে আমাদের আমি এখন মনে করছি আর কি যে যে পর্যায়ে এটি দাঁড়িয়েছে, যে প্রথম থেকে আন্দোলনের রূপরেখাটা সঠিক ছিল না। এই জন্য যে লিড টু আপিল একটা বিষয় সম্বন্ধে ছাত্ররা তাদের সাংবিধানিক অধিকার আছে, তারা তাদের মত প্রকাশ করতে পারে, কিন্তু আন্দোলন করতে পারে না। এই মত প্রকাশটাও প্রতীকী হওয়া দরকার ছিল, খুব জোর এটা একটা মানববন্ধন হতে পারতো। এটি প্রথম থেকে একটা আন্দোলনে যে রূপরেখার দিকে যাচ্ছে এবং ধীরে ধীরে যেটা সারা বাংলাদেশে তারা সংঘবদ্ধ হচ্ছিল, তখনই মনে হচ্ছে যে এটা রূপরেখাটা একটা ভিন্ন দিকে চলে যাচ্ছে। আসলে এটি কিন্তু আর এখন কোটা সংস্কার বিরোধী আন্দোলন নাই, কারণ সেটি হওয়ার কথাই নেই। লিড টু আপিল একটা বিষয়, এটি আদালতে ফয়সালা হবে, তারপরে তাদের মতামত থাকলে তারা জানাবে। এটির কে সামনে রেখে ভিতরে একটা অন্য ধরনের রাজনৈতিক আন্দোলন আসলে শুরু হয়ে গিয়েছিল, যে রাজনৈতিক আন্দোলনের রূপরেখাটা আমরা 2014 এবং 2015 রাজনৈতিক আন্দোলনের সাথে তুলনা করতে পারি। আপনারা বিশ্লেষণ করলেই দেখবেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে আজকে 15টা হুন্ডা পোড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বিডির 4 জন শিক্ষকের উপরে হামলা করা হয়েছে, এবং যারা কোটা আন্দোলন করছে ওনারাই বলছেন যে এই কাজটি ওনারা করেননি। তার মানে কি, ওনারা না বুঝেও যে আন্দোলনের সাথে আছেন, সেই আন্দোলনের সাথে তারা ছাড়াও যে অন্য কেউ আছেন এবং তাদের উপস্থিতি হচ্ছে শুধুমাত্র নৈরাজ্য করার জন্য, অরাজকতা করার জন্য। কারণ একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির শিক্ষকদের গায়ে কখনোই ছাত্ররা হাত দিতে পারেন না। এটি একটি বিষয়। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। তার মানে কি, এই জি, ওই জিনিসটা হচ্ছে যে বিষয়টিতে আবারও আসবো আপনার কাছে ডক্টর নাসিম বানু। আপনি থাকুন আমাদের সাথে। আবারও একটু চলে যেতে চাই জনাব শহীদ খান কাছে। জনাব শহীদ খান, কোটা সংকটের সমাধান কি সরকারি নির্বাহী বিভাগ নাকি আদালত করবে, আপনার কি মনে হয়?
মূলত এটা সরকারি নির্বাহী বিভাগের কাজ, কিন্তু যেহেতু আদালতে একটা মামলা হয়েছে এবং সেখানে একটা রায় ঘোষিত হয়েছে হাইকোর্টে, এবং সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছেন অ্যাপিলেট ডিভিশন আপিলটা গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে একটা স্থিতি অবস্থা দিয়েছেন এবং 7ই আগস্টে এটা শুনানি করবেন বলে ঠিক করেছেন। তো এই ক্ষেত্রে সরকারি নির্বাহী বিভাগ এখন হঠাৎ করে কোনো পরিপত্র জারি করতে পারবে না। আমি ঠিক কনফিউজ যে হাইকোর্ট বিভাগের রায়টা স্থগিত করার পরেও হাইকোর্ট কিন্তু একটা পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে এবং সেই রায়টা আবার পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই রায়টা যেহেতু আপিলেট ডিভিশন স্থগিত রেখেছিলেন, সেটা বাইরে আসার ফলে আবার একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। তখন কারো 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 এটা মনে হতে পারে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা নির্বাহী বিভাগ একটা পরিপত্র সংশোধন করতে পারে। তো এখানে হাইকোর্ট, আপিল বিভাগ এবং তাদের যে কার্যক্রম, সেটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করার যথেষ্ট কারণ ঘটেছে। বাট সাধারণভাবে যেটা বলা যায় আইনগত দিক সেটা হলো আপনার 7ই আগস্ট পর্যন্ত আপিল বিভাগ কি করে এটা দেখার জন্য একটা অপেক্ষা করতে হবে। মানে এখন আদালতের এই সিদ্ধান্ত যে না হওয়া পর্যন্ত সরকারের কি আসলেই কিছু করার নেই? সরকারের অনেক কিছু করার আছে। আপনি আদালতের সিদ্ধান্তের কারণে আপনি পরিপত্র জারি করতে পারবেন না, একটা নতুন কোনো সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না, এটা ঠিক আছে। কিন্তু আপনি তো আলোচনা করতে পারেন, আপনি বসতে পারেন, আপনারা নিজেরাও বসতে পারেন এবং একটা আলোচনার পরিবেশ তৈরি করতে পারেন। সেটা তো হাইকোর্ট কখনো বা সুপ্রিম কোর্ট বা আপিলেট ডিভিশন কখনো বাধা দেবে না। কিন্তু কোটা আন্দোলনের ক্ষেত্রে বা শিক্ষক আন্দোলনের ক্ষেত্রে উনি একজন শিক্ষক, নিশ্চয়ই আছেন আমাদের সাথে, শিক্ষকদের একটা আন্দোলন দেশে চলছে, কিন্তু সেটা এত সহিংস না। বাট এই জি দুই জি, আন্দোলনের আপনার ক্ষেত্রে বক্তব্য সরকার কিন্তু স্পষ্ট। জনাব শহীদ খান তাদের সাথে থাকুন আমাদের বসেননি। সাথে, আবারও যাব ডক্টর নাসিম বানুর কাছে। ডক্টর নাসিম বানু, আপনি বলছিলেন যে শিক্ষার্থীদের এই দাবি অন্য কোনো উপায়ে পূরণ করা সম্ভব ছিল, যে প্রক্রিয়ায় তারা আন্দোলনে নেমেছে সেটিই ঠিক ছিল না। দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার, তবে বিশ্ববিদ্যালয় নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এ সিদ্ধান্ত আপনার কি মনে হয় উত্তেজনা কমাতে কতটা সহায়ক হবে? আসলে স্কুল কলেজটা বন্ধ করা হয়েছে, আপনি জানেন বোধহয় যে কোটা বিরোধী আন্দোলনে কিন্তু স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকেও নেগেটিভলি উদ্বুদ্ধ করে কিন্তু সম্পৃক্ত করা হচ্ছে, যেটি একেবারেই সঠিক না। বিকজ আপনাকে বুঝতে হবে যে আপনার যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওনারা চিন্তা করতে পারেন যে আমি বিসিএস পরীক্ষা দিব, কিন্তু যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য তো আসলে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কথাই না। এটা থেকে কিন্তু এই আন্দোলনের নেগেটিভিটিটা খুব প্রকটভাবে প্রকাশ পেয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে সরকার কিন্তু কেন স্কুল কলেজ বন্ধ করেছে, আমরা জানি যে করোনাকালীন সময় কিন্তু সরকার সাডেনলি স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল 17ই মার্চের প্রোগ্রাম সামনে রেখেও, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সামনে রেখেও। তো এখনো যে বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের এই ছাত্র ছাত্রীদেরকে রক্ষা করার জন্য। সরকার আসলে চাচ্ছে না যে তারা কোনোভাবে স্কুল কলেজের স্টুডেন্টরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হোক, কারণ এই আন্দোলনটা এত প্রকট হয়ে গিয়েছে যে এটাকে যদি আমি আমার স্কুল কলেজের স্টুডেন্টদেরকে যদি সেভ করতে চাই তাহলে আমাকে এই মুহূর্তে এটা বন্ধ করতে হবে, এবং এটা সঠিক সিদ্ধান্ত। আর একটা জিনিস হচ্ছে সেটা হলো যে আপনি যেটা বলছেন যে সরকার বিজেপি নামিয়েছে এবং সরকার অন্যান্য পদক্ষেপ নিচ্ছে, এবং আবু আলম সৈয়দ স্যার যেটা বললেন যে আলোচনা করা, হ্যাঁ প্রক্টরিয়াল বডি আলোচনা করতে পারে, কিন্তু আলোচনা করার একটা প্রেক্ষাপট দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আলোচনা করতে গিয়েছে ওনারা কিন্তু বলবো যে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো এটি এমন একটা পর্যায়ে এখন চলে গিয়েছে যেটা একটা রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এখন রাজনৈতিক আন্দোলন যদি হয় শুধুমাত্র শিক্ষকরা কিন্তু এটা প্রতিহত করতে পারবে না, এটাকে ত্রিমুখী একটা কর্মসূচি নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সরকার নিজস্ব কিছু পলিসি নিবে এবং শিক্ষকরা তো অবশ্যই নিবে, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো তাদের স্টুডেন্টদেরকে অবজার্ভ করছে এবং কিছু না কিছু কর্মসূচি তো আছে, প্রক্টরিয়াল বডি কাজ করছে, তা না হলে কিন্তু এটি আরো প্রকট ধারণ করতো। আর একটা জিনিস জানেন যে প্রক্টরিয়াল বডি এবং বিশ্ববিদ্যালয়ের একটা কিন্তু জুরিসডিকশন আছে। আমার ছাত্র যখন আমার ক্যাম্পাসের বাইরে, সীমারেখার বাইরে যে কোনো কাজ করে তখন কিন্তু শিক্ষক আর সেখানে কিছু করতে পারে না। যখন শিক্ষকের কাছে আমার কমপ্লেইন আসে তখন কিছু জি, বুঝতে পেরেছি। ডক্টর নাসিম বানু থাকুন আমাদের সাথে, আবারও ফিরবো আপনার কাছে। চলে যেতে চাই জনাব শহীদ খানের কাছে। জনাব শহীদ খান, আপনার কি মনে হয় কোটা সংস্কার করা উচিত কিনা, আর করলে কতটুকু করা উচিত, যৌক্তিক হবে? না, কোটা সংস্কার তো করতেই হবে, এবং কোটা যে ব্যবস্থা আছে সেটা সারা পৃথিবীতে আছে, অনেক দেশেই আছে। আমাদের পাশের দেশ ভারতে 59.5% কোটা আছে। পাকিস্তানে এটা, ওই রাষ্ট্রের উদাহরণ সাধারণত আমি দেই না, তারপর সেখানেও কোটা 92.5%। আমেরিকায় নারী কোটা এখনো 8% আছে। ইউরোপে আপনি নারীদের জন্য আইন করা হয়েছে যে তাদের 40%কে আপনার টপ লেভেলে আনতে হবে, সেটা গভর্নমেন্ট এবং অন্যান্য লেভেলে। ওরা 50-50 হয়ে গেছে।
টপ লেভেল মানে সিও লেভেলে, আপনি চেয়ারম্যান লেভেলে, ভাইস চেয়ারম্যান লেভেলে নারীদেরকে আনতে হবে। এবং এই ইউরোপের যে আইনটা, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করেছে, সেই আইনটা আবার অনেক দেশ এটা রেটিফাই করেছে। কেউ 33% করেছে, কেউ 36% করেছে। আমাদের যে উপজাতি আছে বা আমাদের যে আহ, প্রতিবন্ধী মানুষেরা আছে, তাদের জন্য কোটা দরকার। এবং একটা রাষ্ট্র কোটা কেন করে, এটার বেসিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। রাষ্ট্র কোটা করে একটা ন্যায্যতা, সাম্যতা এগুলো বিধান করার জন্য। আজকে যদি কোটা না থাকতো ভারতে, তাহলে আজকে আপনি ভারতের যে রাষ্ট্রপতি দেখছেন, তিনি আইএস কোটায় যদি না আসতেন, তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারতেন না। তো একজন একেবারে ইয়ার মানুষ, শিডিউল কাস্টের মানুষকে এত উপরে উঠে আনার একটা চেষ্টা, এগুলো সমতার জন্য করা হয়। সুতরাং কোটা ব্যবস্থা থাকবে, কিন্তু কোটা ব্যবস্থাকে মাঝে মাঝেই আপনি রিভিউ করবেন, যৌক্তিক 5 পর্যায়ে বছর নিয়ে 10 আসতে বছর হবে। পর পর জনাব রিভিউ শহীদ করবেন। খান থাকুন এই রিভিউটা আমাদের আমরা করিনি, সাথে। এটা আমাদের আবারও যাব সমস্যা। ডক্টর নাসিম বানুর কাছে। ডক্টর নাসিম বানু, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আপনার কি মনে হয় কোটা সংস্কার করা উচিত কিনা, করলে কতটুকু করা যৌক্তিক? আসলে কোটা সংস্কার বলতে এটাকে রিভিউ করতে হবে মাঝে মাঝে। এটা হচ্ছে পরিবর্তনশীল পরিস্থিতি, পরিবর্তনশীল বিশ্ব এবং বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতাকে সামনে রেখে আপনাকে এটাকে কিছু সংস্কার করতে হবে। কিন্তু কোটা কখনোই পরিপূর্ণভাবে বাতিল করা যাবে না, কারণ সারা পৃথিবীতে আছে। আপনি যদি জাতির পিতার ইনক্লুসিভ সোসাইটি অথবা যদি এসডিজি নো ওয়ান লেফট বিহাইন্ড কেও যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে এটা করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি কখনোই মুক্তিযুদ্ধ কোটা বাতিল করতে আপনার কি পারবেন না। মনে হয় কতটুকু কোটা রাখা যৌক্তিক হবে? এখন যেটি আছে 56%, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ কোটা, নারী কোটা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, এগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রেক্ষাপট বিবেচনা করে সামগ্রিকভাবে রাষ্ট্রের সমস্ত জনগণকে উন্নয়নের ধারাবাহিকতায় সম্পৃক্ত করার জন্য এই 3টি কোটা অন্তত রাখা দরকার, এটি বলে আমি মনে করি। কারণ আমরা তাছাড়াও কিন্তু একটা জিনিস দেখা গেছে রিভিউ করে, যে কোনো কোনো ডিস্ট্রিক্টের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন থাকে না অনেক পরীক্ষাতে আর কি। তো সেগুলো যদি হয় তাহলে একেবারে কম্পালসারি না হয়েও, যখন কোনো ডিস্ট্রিক্টেরই কোনো রিপ্রেজেন্টেশন না থাকবে, অনেক ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে বলেও একটা কোটা রাখা যেতে পারে, যে তখন অন্তত মিনিমাম একটা রিপ্রেজেন্টেশনের জন্য। কারণ আমরা স্থিতিশীল উন্নয়ন চাই। যদি সারা বাংলাদেশে আপনি স্থিতিশীল উন্নয়ন চান, যখন কোনো ডিস্ট্রিক্টের কোনো রিপ্রেজেন্টেশন না থাকবে, তখন অন্তত একজন আসতে পারে সেখান থেকে। এই ধরনের কিছু কিছু জিনিস, এইটাকে সংস্কার মডার্নাইজ প্রয়োজন। জি, ডক্টর নাসিম বানু এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য এবং আমাদের সাথে যোগ দেবার জন্য।